আমাদের সমাজে ঘটে যাওয়া অন্যায় এবং অপরাধের বেড়াজালে আপনি কখন যে নিজের অজান্তেই জড়িয়ে পড়বেন সেটা কুলক্ষণেও আপনি টের পাবেন না। আর এই বেড়াজাল থেকে আপনি যদি বের হতে চান তাহলে সেটাও করতে পারবেন না। রাষ্ট্র এবং সমাজের সিস্টেমটাই এমন যে আপনাকে সবকিছু দেখে শুনেও বুঝেও চুপচাপ থাকতে হবে, মুখ বুঝে সবকিছু মেনে নিতে হবে। আর যখনই আপনি নিজের মুখটা খুলতে যাবেন তখনই আপনাকে পড়তে হবে মহা বিপদে। আজকে সত্য ঘটনার উপর নির্মিত এমন একটা মুভির গল্প আপনাদের সামনে এক্সপ্লেন করব, যেটা দেখার পর একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের বিবেককে নাড়িয়ে দিবে। মুভিটি সম্প্রতি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়েছে। মুভিটির নাম নারীভেট্টা। সালটা ছিল 2003 11ই নভেম্বর। ভার্গিস নামের একটা লোককে দেখানো হয়। তাকে ধরার জন্য বেশ কতগুলো লোক তার পিছনে ছুটছে। অবশেষে ভার্গিস পালাতে পালাতে ক্লান্ত হয়ে তাদের হাতেই ধরা পড়ে। তারা সবাই মিলে ভার্গিসকে ধরে একটা গোডাউনে নিয়ে যায় এবং তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে। ভার্গিসের ব্যাগ চেক করে তারা কিছু ডকুমেন্ট পায়, আর ডকুমেন্টগুলো দেখতেই তাদের চোখটা কপালে উঠে যায়। আসলে এগুলো কিসের ডকুমেন্ট সেটা জানতে আমাদেরকে 2 বছর অতীতে নিয়ে যাওয়া হয়। এখানে কিছু আদিবাসীকে দেখানো হয় যারা জঙ্গলের মধ্যে একটা জায়গায় তাঁবু পেতে বসবাস করে। তাদের থাকার জন্য নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, আর তাছাড়াও তাদের কাছে কোনো কর্মসংস্থানেরও ব্যবস্থা নেই, কারণ সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা তাদেরকে কোনো কাজও দিতে চায় না। তাই তারা অর্থের অভাবে দিনের পর দিন না খেয়ে থাকে, আর তারা নিজে থেকে কোনো কাজের ব্যবস্থা করবে সেটারও কোনো উপায় নেই, কারণ উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। এমনই ঘটনা ঘটে ধীবার সাথে। ধীবা সুপারি বাগান দিয়ে হেঁটে যাওয়ার সময় 2টা সুপারি কুড়িয়ে পায়। এজন্য তাকে সুপারি চুরির অভিযোগ দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরই শান্তি নামের একটা মহিলা এসে ধীবাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়, কারণ সে খুব ভালোভাবেই জানতো ধীবা নিরপরাধ, আর তাকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলে বন্ধ করে রাখা হয়েছে। এরপর শান্তি খুব ভালোভাবে বুঝে যায় এভাবে চলতে থাকলে কেউ তাদেরকে শান্তিতে বাঁচতে দিবে না। তাই শান্তি আদিবাসীর পক্ষ হয়ে সরকারের কাছে আবেদন করে যেন সরকার আদিবাসীরা যেই জায়গায় থাকছে সেই জায়গাটা আদিবাসীদের নামে লিখে দেয়। আর এই আন্দোলনটাকে আরো জোরদার করার জন্য শান্তি আদিবাসীদের নিয়ে ত্রিপুরায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই সিন শিফট হয় ন্যান্সি এবং ভার্গিসের কাছে। ন্যান্সি হচ্ছে ভার্গিসের গার্লফ্রেন্ড। ন্যান্সি ব্যাংকে জব করে এবং তার বাবার অবস্থাও অনেক ভালো। ওইদিকে ভার্গিসও অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তার এখনো কোনো চাকরি হয়নি। তবে যে ছোটখাটো চাকরিগুলো ভার্গিস পেয়েছে সেগুলো সে করতে চায় না, কারণ ভার্গিস উচ্চ পর্যায়ে কোনো চাকরি করতে চায়। আর যেহেতু ভার্গিসের বাবার অবস্থাও খারাপ ছিল, তাই যখন তার অর্থের প্রয়োজন হতো ন্যান্সি তাকে আর্থিকভাবে সাহায্য করত। তাই ন্যান্সির বাবা যখন তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে, ন্যান্সির বাবা ভার্গিস এবং ভার্গিসের বাবাকে ডেকে অনেক অপমান করে এবং ন্যান্সির বাবা ভার্গিসকে বলে সে যদি কোনো উচ্চ পদস্থ চাকরি করতে পারে তাহলে তার মেয়েকে তার সাথে বিয়ে দিবে। এখান থেকে ভার্গিস মন খারাপ করে তার বাসায় ফিরে যায়, আর বাসায় যাওয়ার পর সে একটি লেটার পায়, আর লেটার খুলতেই সে জানতে পারে তার পুলিশের কনস্টেবলের চাকরি হয়েছে। এই চাকরিটা সে অবশ্য আগেও পেয়েছিল, কিন্তু সে এই চাকরিটা করতে চায়নি, কারণ এত ছোট চাকরি সে করতে চায় না। পরবর্তীতে সে যখন ন্যান্সিকে বলে তার পুলিশের কনস্টেবলের চাকরি হয়েছে, ন্যান্সি ভার্গিসকে এই চাকরিটা করতে বলে। তাই ভার্গিসের ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মনের বিরুদ্ধে যেয়ে ন্যান্সির কথা মতো এবং পরিবারের অবস্থার কথা চিন্তা করে সে এই চাকরিতে জয়েন্ট করে। ট্রেনিং শেষ করার পর সে যখন প্রথম দিন চাকরিতে জয়েন্ট করে, যেখানে আন্দোলন হচ্ছিল সেখানে তাকে ডিউটি করার জন্য পাঠানো হয়। ভার্গিস অনেক বিরক্ত হয়ে একটা বৃদ্ধ লোককে চড় মেরে বসে, আর এখানকার পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে যায়, যার জন্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ভার্গিসের উপর অনেক রেগে যায়। আর এখানে আমরা বশির নামের একটা লোককে দেখতে পাই। বশির ভার্গিসের পক্ষ নিয়ে বলে ও নতুন চাকরিতে জয়েন করেছে, যার জন্য সে বুঝে উঠতে পারেনি। স্যার, আপনি ওকে ক্ষমা করে দেন, ও আর কখনো এরকম করবে না। এরপর থেকে ভার্গিস আর বশির অনেক ভালো বন্ধু হয়ে যায়। ভার্গিস ডিপার্টমেন্টের অন্য পুলিশ কর্মকর্তাদের সাথে খুব ভালো একটা মিল না থাকলেও বশিরের সাথে তার সম্পর্কটা বেশ ভালো। এখান থেকেই বোঝা যায় ভার্গিস অনেক রাগী, আর একটুতে সে অনেক বেশি রেগে যায় এবং সে একটু খিটখিটে মেজাজের। অপরদিকে বশির তার একদমই উল্টো। এরপরই ভার্গিস বশির সহ পুরো পুলিশ টিমকে সেই জঙ্গলে পাঠানো হয় যেখানে আদিবাসী
আদিবাসীরা প্রোটেস্ট করছে, কারণ সরকার তাদের জমি লিখে দেওয়ার কথা দিয়ে এখন পর্যন্ত তাদের নামে জমি লিখে দেয়নি। অবশ্য বশির সেখানে প্রথমে যেতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে ডিপার্টমেন্টের চাপে পড়ে তাকে যাওয়ার জন্য বাধ্য হতে হয়। সরকার পুলিশদেরকে নিয়োগ করেছে যেন তারা জঙ্গলে যে আদিবাসীদের বুঝিয়ে তাদের প্রোটেস্টটা বন্ধ করে, কিন্তু আদিবাসীরা তাদের কথায় অটল। তারা কিছুতেই প্রোটেস্ট বন্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের নামে জমিটা লিখে দেওয়া হচ্ছে। এরপরই সেখানে এন্ট্রি হয় আইপিএস অফিসার রঘুরামের। রঘুরাম আসার পরে আদিবাসীদের উদ্দেশ্যে বলে তারা যেন প্রোটেস্টটা বন্ধ করে দেয় আর সরকার যেটা বলছে সেটা শুনে, কিন্তু আদিবাসীরা তাদের সিদ্ধান্ত বজায় রেখে প্রোটেস্ট চালিয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু এর কিছুদিন যেতে না যেতেই ভার্গিস এখানেও ঝামেলা বাঁধিয়ে বসে। সে ধীবার সাথে মারামারি লেগে যায়, কারণ ধীবার কুকুর বর্ডার লাইন ক্রস করেছে। তারপর বশির সহ সবাই মিলে তাদের মারামারিটা কোনো রকমে বন্ধ করে। এরপর অবশ্য বশির ভার্গিসের হয়ে রঘুরাম স্যারের কাছে ক্ষমা চায়, কিন্তু রঘুরাম স্যার এবার ভীষণই রেগে যায়, কারণ তারা এখানে প্রোটেস্ট বন্ধ করতে এসেছে, কোনো রকম বাড়তি ঝামেলা সৃষ্টি করতে আসেনি। যদি এই বিষয়টা সরকারের কানে যায় তাহলে তার তো চাকরি যাবেই, তার সাথে সাথে বাকিদেরও বিপদে পড়তে হবে। রঘুরাম ভার্গিসকে শেষবারের মতো সাবধান করে দেয় সে যেন ভবিষ্যতে আর এরকম কাজ কখনো না করে। এরপরই আদিবাসীদের সাথে সমঝোতা করার জন্য বিভিন্ন নেতাকর্মী জঙ্গলে আসে। বৈঠকে আদিবাসীদের প্রস্তাব দেওয়া হয় সরকার তাদের সব রকম সুযোগ সুবিধা দিবে, তারা যেন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে তার জন্য কাজের ব্যবস্থাও করে দিবে। এখানে আদিবাসীদের পক্ষ নিয়ে শান্তা কথা বলছিল, কিন্তু শান্তা বলে আমাদের যদি থাকারই জায়গা না থাকে তাহলে আমরা কাজ দিয়ে কি করব? প্রথমে তো থাকার জায়গা থাকতে হবে, যদি থাকার জায়গা থাকে তাহলে আমরা নিজেরাই কাজের ব্যবস্থা করে নিব, আর যতদিন পর্যন্ত আপনারা আমাদের দাবি মেনে না নেবেন ততদিন পর্যন্ত প্রোটেস্ট চলতে থাকবে। এটা বলে শান্তা সেখান থেকে চলে যায়। এরপর এভাবে চলে যায় আরো বেশ কয়েকটা দিন। পুলিশ তাদের ডিউটি পালন করে, অন্যদিকে আদিবাসীরা তাদের প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু পুরো পুলিশ টিম জঙ্গলে এসে এভাবে ডিউটি করতে করতে বিরক্ত হয়ে যায়, কারণ এভাবে আর কতদিন। এরপরে পুলিশ টিমের সাথে ডিউটিতে যুক্ত হয় সেনাবাহিনী, কারণ তাদের তথ্য মতে আদিবাসীদের মধ্যে কিছু আতঙ্কবাদীও আছে যারা জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় আস্তানা করে রেখেছে। তাই পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে জঙ্গলের মধ্যে ডিউটি করে তাদেরকে খুঁজে বের করে অ্যারেস্ট করতে হবে। এজন্য পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশ টিমকে ভাগ করে দেওয়া হয়। আর এই কাজটা করার জন্য দুজন সেনাবাহিনী প্রধানের সাথে প্রথমেই নিয়োগ করা হয় ভার্গিস এবং বশিরকে, কিন্তু ভার্গিসের এমনটা মনে হয় না আদিবাসীদের মধ্যে আতঙ্কবাদীও আছে। অবশ্য জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করার পরও এমন কিছুই পাওয়া যায় না। সারাদিন জঙ্গলে খোঁজাখুঁজি করার পর অবশেষে ভার্গিসরা ফিরে আসে। ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। এরপর রাত নেমে আসে, তারপরও বশির আর সেই সেনা প্রধানটা আসে না। তাই ভার্গিস একটু চিন্তায় পড়ে যায়, এখন পর্যন্ত বশির স্যার কেন ফিরে আসেনি। এটা জানানোর জন্য সে রঘুরাম স্যারের কাছে যায়, কিন্তু রঘুরাম স্যার ভার্গিসের কথায় তেমন পাত্তা দেয় না। সে ভার্গিসকে বলে তারা ছোট বাচ্চা নয়, তাদের ডিউটি শেষ হলে তারা ফিরে আসবে, তুমি চিন্তা করো না, যে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকাল হতে ভার্গিস ঘুম থেকে জাগা পেয়ে দেখে বশির এখনো ফিরে আসেনি। আর এরপরে ভার্গিস আরো চিন্তায় পড়ে যায়। সে টেনশন করতে থাকে বশির এখনো কেন ফিরে আসলো না। এরপরে সে লক্ষ্য করে ধীবার মেয়ের হাতে সে অকিটকি, যেটা বশির নিয়ে গিয়েছিল। অকিটকি দেখার পরপরই সে ছুটে যায় রঘুরামের কাছে এবং তাকে পুরো বিষয়টি খুলে বলে। রঘুরাম বলে অকিটকি সহ সেই মেয়েটিকে এখানে নিয়ে আসো। তাই ভার্গিস আবারও ধীবার মেয়ের কাছে যায় এবং তাকে একটি আপেল দেখিয়ে খাবার লোভ দেখায়। যেহেতু আদিবাসীরা দীর্ঘদিন ধরে প্রোটেস্ট করছিল আর তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ছিল না, তাই তারা অনেক ক্ষুধার্ত ছিল। আপেলটি দেখতে ছোট্ট মেয়েটি ক্ষুধার জ্বালায় ভার্গিসের কাছে আসে, আর ঠিক তখনই ভার্গিস মেয়েটিকে ধরে দৌড়াতে থাকে। আর এই বিষয়টা দেখতে পায় ধীবা। সাথে সাথে ধীবার সাথে ভার্গিসের মারামারি লেগে যায়। এরপর অবশ্য পুলিশ ধীবাকে গ্রেপ্তার করে অনেক টর্চার করে আর তাকে জিজ্ঞেস করে বশির সহ সেই সেনা প্রধানটা কোথায় আছে, তাদের সাথে তুই কি করেছিস।
কিন্তু ধীবা বারবার একই কথা বলে সে কিছুই করেনি, সে কিছুই জানে না। আর এই অকেটকে কোথায় থেকে তার মেয়ে পেয়েছে এটার ব্যাপারেও সে কিচ্ছু জানে না। অবশ্য পরের দিন সকাল হতেই আহত অবস্থায় সেই সেনাপ্রধানকে পাওয়া যায়, কিন্তু বশিরের কোনো খোঁজ পাওয়া যায় না। সেনাপ্রধানকে এরকম আহত অবস্থায় দেখে ভার্গিস অনেক চিন্তায় পড়ে যায়। সে আইপিএস অফিসারের কাছে যেয়ে বলে বশিরকে তাদেরকে খোঁজা উচিত, জঙ্গলে কয়েকটা টিম পাঠানো উচিত বশিরকে খোঁজার জন্য। তাই বশিরকে খোঁজার জন্য একটা টিম পাঠানো হয়। সেই টিমে ভার্গিসও ছিল। তারা জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে একটা নদীর পাশে যায়, আর সেখানে ভার্গিস বশিরকে দেখতে পায়। বশিরকে অনেক টর্চার করে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ভার্গিস যখন বশিরের কাছে যায় সে বুঝতে পারে বশির মারা গেছে। বশিরের মারা যাওয়াতে ভার্গিস অনেক কষ্ট পায়, কারণ পুরো পুলিশ টিমের মধ্যে বশিরই এমন একটা মানুষ ছিল যে ভার্গিসকে বুঝতো। ভার্গিসের সঙ্গে যেহেতু বশিরের অনেক ভালো সম্পর্ক, তাই বশিরের মৃত্যুটাকে সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। এজন্য সে আইপিএস অফিসারের কাছে যেয়ে বলে বশির কিভাবে মারা গেছে সেটার ব্যাপারে তদন্ত করতে। কিন্তু আইপিএস অফিসার বলে এটা আদিবাসীদের মধ্যে থাকা আতঙ্কবাদীদেরই কাজ হবে, তাছাড়া বশিরকে মেরে কার ফায়দা হবে, এটা ওদেরই কাজ। কিন্তু ভার্গিস এই কথাটা বিশ্বাস করে না, কারণ সে জঙ্গলের মধ্যে খুঁজে এমন কিছুই পায়নি। এরপরই ভার্গিস নিজে থেকে গোপনে তদন্ত শুরু করে, কারণ সে কিছুতেই বশিরের খুনিকে ছাড়তে চাইছিল না। সে যেভাবে হোক বশিরকে ন্যায় বিচার দিতে চাইছিল। এরপর ভার্গিস সেনাপ্রধানের কাছে যায় আর তাকে বলে আসলে জঙ্গলের মধ্যে কি ঘটনা ঘটেছিল, কিন্তু সেনাপ্রধান পরিষ্কারভাবে কিছুই বলতে পারে না। ভার্গিস ক্রাইম স্পট পর্যবেক্ষণ করে আর বশিরের বডি পর্যবেক্ষণ করে খুব ভালোভাবে বুঝতে পারে কাজটা কে করেছে। এখানে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। আর এরপরে ভার্গিস আইপিএস অফিসারকে যে বলে বশিরকে কে খুন করেছে আমি জানি, এটা আর কেউ নয় সেনাপ্রধানই করেছে। বিষয়টা শোনার পরে আইপিএস অফিসার একটুও অবাক হয় না, কারণ সে আগে থেকেই জানতো। আর এরপরই বশিরকে খুন করার আসল সত্যটা সবার সামনে আসে। আইপিএস অফিসার বলে তোমার ভাগ্য ভালো যে তুমি বলির পাঠা হওনি, কারণ এই সবকিছুই পূর্ব পরিকল্পিত ছিল। সেনাপ্রধানকে ডিউটিতে নিয়োগ করা, তাদেরকে জঙ্গলের মধ্যে পাঠানো এবং আতঙ্কবাদীদের খোঁজা সবকিছুই পূর্ব পরিকল্পিত ছিল। আতঙ্কবাদীদের খোঁজার নাম করে একটি মার্ডার করাই উদ্দেশ্য ছিল, যেন এই মার্ডারের দোষটা আদিবাসীদের মধ্যে অবস্থিত আতঙ্কবাদীদের উপর চাপিয়ে এই আন্দোলনটা বন্ধ করতে পারে। আর এই অর্ডারটা উপর মহল থেকেই এসেছে। আর বশিরকে খুন করার দায়ে আদিবাসীদের উপর অভিযোগ চাপিয়ে এই প্রোটেস্টটা বন্ধ করার কথা বলা হবে। যদি তারা মেনে নেয় তো ভালো, আর যদি না মেনে নেয় তাহলে কালকেই ওদের উপর আক্রমণ করা হবে। আর তোমার জন্য এটাই ভালো হবে অতীতের সবকিছু তুমি ভুলে যেয়ে বর্তমানটাকে মেনে নাও, কারণ সিস্টেমের বাইরে যে তুমি যদি কিছু করতে চাও তাহলে তোমার অবস্থাও বশিরের মতোই হবে। ভার্গিস যেহেতু পুরো পুলিশ ডিপার্টমেন্টের বিপক্ষে ছিল আর আসল সত্যটা ভার্গিস জেনে গিয়েছিল, সেজন্য ভার্গিসকে ভীষণ মার মারা হয়, যেন সে কোনোভাবে এই কথাটা বাহিরের কাউকে না জানায় এবং তার মুখটা বন্ধ রাখে। এরপর শেষবারের মতো আদিবাসীদের সাথে কথা বলার জন্য কয়েকজন নেতা এবং মন্ত্রী আবারও জঙ্গলে আসে। আর আগে যা বলেছিল এবারও ঠিক একই কথা বলে এবং শান্তাকে বলে তোমাদেরকে একদিনের সময় দিচ্ছি, একদিনের মধ্যে এই প্রোটেস্ট বন্ধ করবে। যদি বন্ধ না করো তাহলে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। তখন শান্তা বলে আপনাদের যা খুশি করেন, এই প্রোটেস্ট আমরা কিছুতেই বন্ধ করব না যতক্ষণ না পর্যন্ত আমাদের জমি আমাদেরকে ফেরত না দিচ্ছেন। পরের দিন সকাল হতে আইপিএস অফিসার আদিবাসীদেরকে আবারও সতর্ক করে দেয়, কিন্তু আদিবাসীরা পুলিশদের দাবি মেনে না নেওয়াতে আইপিএস অফিসার পুলিশ টিমকে অর্ডার দেয় তারা যেন আদিবাসীদের উপর আক্রমণ করে এবং লাঠি চার্জ করে। এরপরে আদিবাসী আর পুলিশের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পুলিশরা আদিবাসীদের বেধুম মারতে থাকে, ছোট বড় নারী পুরুষ কাউকেই দেখে না, সবাইকে মারতে থাকে। আর এরপরে ভার্গিস যখন বাহিরে বেরিয়ে আসে তখন ভার্গিসের হাতে একটি বন্দুক ধরিয়ে দেওয়া হয় এবং তাকে পুলিশের হয়ে আদিবাসীদের পক্ষে লড়াই করতে বলা হয়। ভার্গিস এমন একটা অবস্থা দেখে কি করবে দিশাহারা হয়ে পড়ে। সে পুলিশের পক্ষ না নিয়ে আদিবাসীদের পক্ষ নিয়ে পুলিশদেরকেই মারতে থাকে। ভার্গিসের পক্ষে যতটুকু সম্ভব সে আদিবাসীদের রক্ষা করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে আইপিএস অফিসার বন্দুক চার্জ করার জন্য নির্দেশ দেয়। তখন পুলিশরা আদিবাসীদের উপর গুলি করতে থাকে আর এখানে সকল আদিবাসীরা মারা যায়।
এরপরই আদিবাসীদের মৃতদেহগুলো একটা গর্ত করে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর আগুন লাগানোর কাজটা জোরপূর্বক ভার্গিসকে দিয়েই করানো হয়। আর আদিবাসীদের মৃত্যুর সাথে সাথে এই প্রোটেস্টটাও বন্ধ হয়ে যায়। তখন পুরো পুলিশ টিম সহ ভার্গিস জঙ্গল থেকে ফিরে আসে। পুলিশ ডিপার্টমেন্ট এবং রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নীতি এবং সিস্টেমের অপব্যবহারের উপর ক্ষুব্ধ হয়ে ভার্গিস গ্রামের বাসায় ফিরে যায় এবং সেখানে ন্যান্সির সাথে দেখা করে ন্যান্সিকে সবকিছু খুলে বলে। এরপরে সিন চলে আসে বর্তমানে সিন আসতেই সেখানে আইপিএস অফিসারকে দেখানো হয়। আইপিএস অফিসার ভার্গিসকে বলে, তুমি পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে কোথাও কমপ্লেন করতে পারবে না। মনে রেখো, যে অপরাধ আমরা করেছি সেই অপরাধে তুমিও সামিল ছিলে। তুমি সেই বডিগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো। তুমি যদি আমার বিরুদ্ধে কমপ্লেন করো তাহলে আমি একটা প্রত্যক্ষদর্শী সাক্ষী বানাবো এবং তোমাকে সেই সকল খুনের অভিযোগে জেলের মধ্যে ঢুকিয়ে দিব। ভার্গিস তখন মুচকি একটা হাসি দেয়। আর এখান থেকে সিন চলে যায় আবারও অতীতে। দেখা যায় ভার্গিস বিভিন্ন জায়গায় যেয়ে আইপিএস অফিসারের বিরুদ্ধে কমপ্লেন করতে চেয়েছিল, কিন্তু আইপিএস অফিসারের অনেক জায়গায় লিঙ্ক থাকার কারণে কেউ তার বিরুদ্ধে অভিযোগ নিচ্ছিল না। অবশেষে সে কোর্টের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে যে কিভাবে পুলিশ ডিপার্টমেন্ট সহ সরকার মিলে সিস্টেমের অপব্যবহার করে আদিবাসীদের খুন করেছে এবং তাদের দেহ একটা গর্ত করে সেখানে পুঁতে রেখেছে। প্রমাণ হিসেবে তাদের বডি কালেক্ট করার জন্য কোর্ট সেই জায়গায় যায়। ভার্গিস সেই জায়গাটা দেখিয়ে দিলে গর্ত খুঁড়ার পর সেখানে কঙ্কাল পাওয়া যায়। এরপরে সিন বর্তমানে আসলে ভার্গিস বলে, কোর্টের কাছে তোমাদেরকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই জেলে আমি যাব না, তোমরা যারা এই অন্যায়ের সাথে লিপ্ত ছিলে তারা যাবে। এরপরই দেখা যায় কোর্ট আইপিএস অফিসার সহ আরো কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং সবাইকে আলাদা আলাদা শাস্তি দিয়েছে। আর এরই মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।